করোনা টিকার অ্যাপ খরচ নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি। 50 লক্ষ টাকায় তৈরি অ্যাপ, আধুনিকায়নে খরচ 90 কোটি টাকা। আষাঢ়ে গল্প বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। আগে যে অ্যাপসটি আমরা দেখেছি সেটাও আসলে অতটা নান্দনিক অ্যাপস নয়, এটা আসলে একটা প্রফেশনাল অ্যাপের ভিতরে পড়ে না। এটাকে যদি মডিফাই করে আবার 90 কোটি টাকা করে খরচ করে আরেকটা অ্যাপস তৈরি করা হয় তাহলে সেটা কি দাঁড়াবে এটা আসলে বলা মুশকিল। পুনে থেকে ভারত জুড়ে শুরু হয়েছে ভ্যাকসিনের প্রথম চালানের বিতরণ কার্যক্রম, আজই পৌঁছাবে কলকাতায়। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার কারণে ভিসা না পায় জাপানে ট্রায়াল রান পরিদর্শনে তৃতীয় পক্ষ খুঁজছে মেট্রো রেল কর্তৃপক্ষ, পরীক্ষামূলক চালাতে চায় এপ্রিলেই। খোকনের বিরুদ্ধে মামলা করেননি তাপস, অতি উৎসাহীদের কাণ্ড জানালেন মেয়র। দলীয় দ্বিমতকে রাজনীতি হিসাবে নিচ্ছে জনগণ, মত বিশ্লেষকদের। চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা শুরু না হতেই মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, সতর্কবার্তা নির্বাচন কমিশনের। টিকার নিবন্ধন অ্যাপ তৈরির খবর নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। গণমাধ্যমের এক রিপোর্টে বলা হয়েছে এই অ্যাপ তৈরিতে খরচ হচ্ছে 90 কোটি টাকা। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে টাকা চেয়েছে, যদিও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে গণমাধ্যমগুলো। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন একটি অ্যাপ তৈরিতে এত খরচের প্রয়োজন নেই, তারপরও সংশ্লিষ্টদের বিষয়টি পরিষ্কার করার পরামর্শ তাদের। 21 থেকে 25 জানুয়ারির মধ্যে আসছে দেশে করোনা টিকা। সেই টিকা কিভাবে প্রয়োগ করা হবে তার একটি গাইডলাইনও ঠিক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর থেকে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে অ্যাপসের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে হবে গ্রহীতাকে। গণমাধ্যমের এক রিপোর্ট বলছে এই অ্যাপস বানাতে খরচ হচ্ছে 90 কোটি টাকা। যদিও দেশের সব মানুষ এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না, এরই মধ্যে অ্যাপসের খরচ বাবদ এ টাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পুরনো অ্যাপস আধুনিকীকরণ করতে এত টাকা খরচ নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। প্রযুক্তিবিদরা বলছেন উন্নত মানের একটি অ্যাপস বানাতে এত খরচ লাগার কোনো কারণ নেই। বিষয়টি সরকারকে পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন তিনি। সেটাকে যদি মডিফাই করে আবার 90 কোটি টাকা করে খরচ করে আরেকটা অ্যাপস তৈরি করা হয় তাহলে সেটা কি দাঁড়াবে এটা আসলে বলা মুশকিল। এখানে হয়তো হতে পারে যে পাশাপাশি এর সাথে আরও কোনো আনুষঙ্গিক খরচ যেটা আসলে অ্যাপসের সাথে রিলেটেড না, সেই খরচটা এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। ক্লিয়ারলি একটা ব্যাখ্যা প্রয়োজন যে এটা আসলে অ্যাপসের জন্যই 90 কোটি খরচ হচ্ছে নাকি টোটাল এটা প্রজেক্টের খরচ 90 কোটি। যদিও সরকারের সংশ্লিষ্ট দপ্তর বলছে অ্যাপস বানানোর পর বিপুল পরিমাণ তথ্য ক্লাউড সার্ভারে হোস্ট করা, এনআইডি ও মোবাইল নাম্বার যাচাই, 1 বছরের ভ্যাকসিন গ্রহীতাদের কয়েক কোটি SMS পাঠানো হবে এই অ্যাপসের মাধ্যমে। এক্ষেত্রে যে খরচ হবে তা কোনোভাবেই অ্যাপস বানানোর সঙ্গে সম্পৃক্ত নয়। অ্যাপস বানাতে 90 কোটি টাকা খরচের গল্পকে বিভ্রান্তি ছড়ানোই উদ্দেশ্য বলে মনে করেন সংশ্লিষ্ট দপ্তরগুলো। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পুনের সেরাম ইনস্টিটিউট থেকে ভারত জুড়ে শুরু হয়েছে কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম চালানের বিতরণ কার্যক্রম। করোনার টিকাদান শুরুর 4 দিন আগেই ভারতের বিভিন্ন স্থানে চালান পাঠানো শুরু হয়েছে। আজ ভোরে নানা আনুষ্ঠানিকতা শেষে কড়া নিরাপত্তায় তাপমাত্রা নিয়ন্ত্রিত 3টি ট্রাকে করে কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম চালান পুনের সেরাম ইনস্টিটিউট ত্যাগ করে। ট্রাকগুলোতে টিকার 478টি বক্স রয়েছে, যার প্রতিটি বক্সের ওজন 32 কেজি। পুনের বিমানবন্দর থেকে 2টি কার্গো সহ 8টি বাণিজ্যিক বিমানে টিকাগুলো ভারতের 13টি শহরে পাঠানো হচ্ছে। আজ বিকেলেই পশ্চিমবঙ্গে ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছাবে বলে জানা গেছে। পরে রাজ্যের প্রধান মেডিকেল স্টোর থেকে ভ্যাকসিন পাঠানো হবে 941টি পয়েন্টে। ভারতের করোনা ভ্যাকসিন বিতরণের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত,
এশা, আপনাকে ধন্যবাদ। এশা, একটি প্রবাদ আছে, যখন খারাপ সংবাদ আসে চতুর্দিক থেকে আসে, যখন ভালো সংবাদও আছে তখনও কিন্তু চতুর্দিক থেকে আসে। আপনি যখন এই ভ্যাকসিনের চালানটি প্রথম কলকাতায় আসবে এই তথ্যটি বলছিলেন, তখন কিন্তু দর্শকদের আরেকটি ভালো খবর দিতে হবে যে ভারতের করোনা সংক্রমণও কিন্তু প্রায় তলানিতে। ৩ মাস আগেও ৪ মাস আগেও যেখানে প্রায় ৫০-৬০ হাজার, এবং আমরা সেপ্টেম্বরের আগে আ অগাস্টে আমরা প্রায় ৯০,০০০ দিনে সংক্রমণ দেখেছি। সেখানে কিন্তু আজকে শেষ ২৪ ঘন্টায় সংক্রমণ কিন্তু প্রায় ১২,০০০, এবং মৃত্যুর সংখ্যা যেখানে ১,৫০০-২,০০০ রোজ গড়ে হতো, সেখানেও প্রায় মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘন্টায় ১২৪-২৫ এ গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ করোনার সংক্রমণ যেভাবে ভ্যাকসিন যখন লঞ্চ করছে, ঠিক তখন কিন্তু ভারত জুড়ে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হারও কিন্তু কমে তলানিতে গিয়েছে। এবার আসি, আপনি যেটা বলছিলেন যে ভ্যাকসিনের প্রথম, আপনি জানেন যে সকালবেলা, প্রায় ভোরবেলা, সকাল নয়, সূর্য ওঠার আগে সেরাম ইনস্টিটিউটের সামনে দেখা গিয়েছে ৩টি ভ্যানের মধ্যে তারা পুজো করে, এবং তারপরে এই ভ্যানগুলো বিভিন্ন পুনের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে ভারতের ১৩টি শহরের উদ্দেশ্যে ইতিমধ্যেই বিমানে রয়েছে ভ্যাকসিনগুলো। আমি ২:৪০ ভারতীয় সময় ২:৪০ যে স্পাইস জেটের বিশেষ বিমানে, কার্গো জেটে কিন্তু কলকাতার মাটি ছোঁবে এই ভ্যাকসিন। আপনাকে জানিয়ে রাখি, এই ভ্যাকসিন শুধু কোভিশিল্ড, অ্যাস্ট্রাজেনিকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং সেরাম ইনস্টিটিউটের তৈরি এই কোভিশিল্ডটি কিন্তু প্রথম আসছে, এবং প্রথম চালানে আসছে ৭ লক্ষ ডোজ ভ্যাকসিন, এবং ৫৮টি ফ্রিজিং বাক্সে করে নিয়ে আসা হচ্ছে, এবং সেটা কলকাতা বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হবে বাগবাজারে রাজ্য সরকারের যে মেডিসিন স্টোর আছে, ভ্যাকসিন স্টোর, সেই ভ্যাকসিন স্টোরে রাখা হবে, এবং তারপরই আগামীকাল, মনে করা হচ্ছে আগামীকাল সকাল থেকেই কিন্তু রাজ্যের বিভিন্ন জেলা, উপজেলা এবং স্বাস্থ্য কেন্দ্রে, যেখানে সরকারি ব্যবস্থাপনায় এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে আগামী শনিবার, অর্থাৎ ১৬ জানুয়ারি সেখানে নিয়ে যে পৌঁছানো হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ওই শনিবার সমস্ত স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরকে ছুটি বাতিল করেছে। তো এই ছিল এশা, ভারতের ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার আগে আমার কাছে থাকা সবশেষ। ভারতে করোনা ভ্যাকসিন বিতরণের সবশেষ খবর জানাচ্ছিলেন কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য। করোনার কারণে ভিসা না পাওয়ায় জাপানের ট্রায়াল রান পরিদর্শনের তৃতীয় পক্ষ খুঁজছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বলছেন নিজেরা যেতে না পারলেও এমন কাজে দক্ষ, সেখানকার স্থানীয় বা ভিসা জটিলতা নেই এমন দেশের কোনো প্রতিষ্ঠান খোঁজা হচ্ছে। এসব বিপত্তি পেরিয়ে এপ্রিলে পরীক্ষামূলক চলাচলেই বদ্ধপরিকর তারা। সেই লক্ষ্যে ট্রায়াল রান এলাকায় রেল লাইনের পাশাপাশি স্টেশনের সার্বিক কাজও চলছে সমান তালে। মিজানুর রহমানের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। কথা ছিল চলতি মাসেই মেট্রো রেল কর্তৃপক্ষের সামনে হবে জাপানে রেলের ট্রায়াল রান। সব ঠিকঠাক থাকলে জাপানের ওবে বন্দর থেকে জাহাজে চেপে রেল আসবে মোংলা বন্দরে, সেখান থেকে নদীপথে সরাসরি দিয়াবাড়ি। তবে করোনার জটিলতায় আটকে আছে ভিসা। এ মাসের শেষেও জটিলতা না কাটলে বিকল্প পথ খুঁজছে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে নির্ধারিত সময় অর্থাৎ এপ্রিলে পরীক্ষামূলক রেল চলাচলের জন্য প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে জাপানে ট্রায়াল রান পরিদর্শনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। এশিয়ান কান্ট্রি থেকে জাপানে কেউ যেতে পারবে না, কিন্তু কিছু কিছু কান্ট্রিকে অ্যালাউ করা হয় যে তারা যেতে পারবে। এই জন্য আমরা কোন কোন দেশে এই ধরনের থার্ড পার্টি প্রোভেন ইন্সপেকশন টিম আছে তাদের সাথে আমরা একটা যোগাযোগের চেষ্টা করছি। এদিকে ট্রায়াল রানের জন্য প্রথম 3টি স্টেশনে রেল লাইন বসানোর কাজ চলছে দিনরাত। পরিকল্পনা আছে আরও 2টি স্টেশন এতে যুক্ত করার। বড় ধরনের বাধা না আসলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরের বিজয় দিবসেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রত্যাশা কর্তৃপক্ষের। আমরা এই টার্গেটটা মাথায় রেখে যেহেতু কাজ করছি, আমরা এই মুহূর্তে এই টার্গেটটা থেকে কোনো ডেভিয়েশন করতে চাচ্ছি না। মূল লাইন 2 লেনের হলেও প্রথম স্টেশন থেকে ডিপো পর্যন্ত যুক্ত করা হয়েছে আরও 2টি লেন। প্রথম 3টি কিংবা 5টি স্টেশন দিয়ে শুরু হবে মেট্রো রেলের ট্রায়াল রান। বিপত্তি যতই আসুক না কেন, এপাশের প্রস্তুতি কিন্তু অনেকটাই সেরে ফেলেছে কর্তৃপক্ষ। সে লক্ষ্যে লাইন টানা অনেকটাই শেষ, বাকি আছে শুধু প্রথম স্টেশন থেকে ডিপো পর্যন্ত লাইন টানার কাজ, যা নির্ধারিত সময় শেষ হবে বলেই আশা করছেন তারা। তবে সেক্ষেত্রে সব কিছু নির্ভর করছে মেট্রো রেলের প্রথম কোচ কবে আসছে বাংলাদেশে তার উপরে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে
অতি উৎসাহীরা মামলা করেছেন বলে জানিয়েছেন বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। এমনকি মামলা প্রত্যাহার করে নেয়ারও আহ্বান জানান তিনি। সকালে নগর ভবনে এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এদিকে সাইদ খোকনের বিরুদ্ধে হওয়া দুটি মানহানির মামলার বিষয়ে 19 জানুয়ারি আদেশের দিন ধার্য করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম আদালতে সোমবার সাইদ খোকনের বিরুদ্ধে মানহানির দুটি মামলা দায়ের করেন দুই আইনজীবী। আগামী 19 জানুয়ারি এই মামলা দুটির আদেশের দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে সাকরাইন উৎসব উপলক্ষে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণের মেয়র তাপস জানান, ব্যক্তিগত আক্রোশে সাবেক মেয়র সাইদ খোকনের নানা অভিযোগ ও বিরূপ মন্তব্য মানুষের কাছে হাস্যরসে পরিণত হয়েছে। সাইদ খোকনের বিরুদ্ধে যে দুটি মামলা হয়েছে এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। বলেন, অতি উৎসাহী হয়ে হয়তো মামলা করা হয়েছে। এ সময় তিনি মামলা প্রত্যাহারেরও আহ্বান জানান। যেই দুটো মামলা হয়েছে সেই দুটো মামলার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। সেগুলো অতি উৎসাহী কিছু ব্যক্তি আমার বিনা অনুমতিতে তারা এই মামলাটি করেছে। আমি আশা করব তারা এই মামলাগুলো প্রত্যাহার করবে। আমরা যদি সেরকম কোনো পরিস্থিতি দাঁড়ায় পর্যালোচনাপূর্বক, তাহলে সেটা ভবিষ্যতে বিবেচনা করা হবে। গতকালও আমি সেই প্রেক্ষিতেই কিন্তু সাংবাদিকদের বক্তব্যের প্রেক্ষিতে সেভাবেই বলেছি। আগামী 14 জানুয়ারি পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব অনুষ্ঠিত হবে বলে এ সময় জানান মেয়র তাপস। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। সিটি কর্পোরেশনের চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে 50,000 টাকা। রংপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে দুই প্রতারককে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তারা। 1 জানুয়ারি শাহবাগ থানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপসের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। সেখানে বলা হয়, মেয়রের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা করছে একটি চক্র। এরপর মামলার তদন্তে নামে গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট। প্রতারণার সময় যে বিকাশ নম্বরটি ব্যবহার করা হয়েছে সেই বিকাশ নম্বরের সূত্র ধরে রোববার রংপুর ও গাজীপুর থেকে দুজনকে গ্রেফতার করে তারা। সে সময় মেয়র শেখ ফজলেনুর তাপসের ভুয়া ফেসবুক আইডি লগ ইন অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকারও করে। দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি খুলে সেখান থেকে প্রতারকরা প্রতারণার মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে। ডিভিশনের প্রতারক চক্রের 2 সদস্য মিলেই প্রতারণা করত। একজন মেয়র পরিচয়ে বিভিন্ন জনকে চাকরির নামে টাকা দাবি করত, আরেকজন এপিএস পরিচয় সেই টাকাগুলো সংগ্রহ করত। তা আমরা সেই চক্রটিকে ধরেছি। তার দুজন সদস্য তারা অকপটে সব বিষয়গুলি স্বীকার করছে এবং তাদের ফেসবুকের ব্যবহারের যে সমস্ত ডিভাইস এগুলি আমরা জব্দ করেছি। এদিকে আরেক অভিযানে বিভিন্ন নারীর ফেসবুকে প্রতারণার অভিযোগে রংপুর থেকে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এই সময় তার কাছ থেকে একটি কম্পিউটার, 2টি মোবাইল ফোন ও 7টি সিম উদ্ধার করা হয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। রাজনীতির মাঠে বড় দু দলের মতভেদ নতুন কিছু নয়, তবে পরিস্থিতির প্রেক্ষাপটে পাল্টেছে চিত্র। দুদল নয়, বরং বিভিন্ন ইস্যুতে দলীয় মতভেদ এখন রাজনীতির মূল উপজীব্য হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, দলীয় দ্বিমতকেই এখন রাজনীতি হিসাবে দেখছেন সাধারণ জনগণ। আতিকুর রহমান তমালের রিপোর্ট। দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না। সাবেক ও বর্তমান মেয়রের এমন বাকযুদ্ধ এর আগে কে দেখেছে কবে? সংকটের শুরুটা হয় সিটি কর্পোরেশনে নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে। শেষে দল থেকে যখন ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসকে নমিনেশন দেওয়া হয়, তখন ধারণা করা হয়েছিল বিরোধটা হয়তো মিটেই গেল। কিন্তু না, বিরোধ আরও স্পষ্ট হয় নতুন মেয়রের দায়িত্ব নেবার পরপরই, যদিও দুজনই একই দলের গুরুত্বপূর্ণ দুই নেতা। অবশ্যই মানহানিকর বক্তব্য তিনি দিয়েছেন এবং আমি এটার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি। আইনি ব্যবস্থা জি, মানহানির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তো আইনি ব্যবস্থাই নিতে হবে। একই দলের দুই আপন ভাইয়ের বিরোধের নজিরও আছে। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10 জাটুয়াই পেত নয়। দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন। অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর দুটো দলের দ্বন্দ্বের মধ্যে তফাৎটা কোন জায়গায়? উদ্দেশ্য তো সমান। উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় থাকা। রাজনৈতিক দল হওয়ার দরকার নেই এখন কম্পিটিশন করার জন্য। রাজনৈতিক দলের নির্বাচনটা একটা কম্পিটিশন।
এখন এই কম্পিটিশন চলে আসবে দলের ভেতরে, এটা খুব স্বাভাবিক। ক্ষমতাসীন দল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো শক্ত অবস্থান করতে পারেনি, সেটিও গণতন্ত্র সুস্থ রাজনীতির জন্য সুখবর নয় বলে মনে করেন তিনি। যেহেতু বিএনপি অনেক ছোট দল হয়ে গেছে, এখন যে কোনো কারণেই হোক, বিএনপি এখন আর তার লড়াইটা কেউ আমলে নেয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারণা শুরু না হতে উঠেছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। বিশেষ করে সার্কিট হাউসের মতো সরকারি স্থাপনা ব্যবহার করে মন্ত্রী এবং সংসদ সদস্যরা ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভূমিকা রাখছেন বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় আচরণবিধি মেনে চলতে সতর্ক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নিতে প্রধান দুদলের প্রার্থী ওমর বেঁধে নেমেছেন মাঠে, সমান্তালে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। কিন্তু এরই মধ্যে ক্ষমতাসীন দলের কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য চট্টগ্রাম সফরে আসায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে একের পর এক অভিযোগ। সরকার নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য মুখে বলছে ঠিক, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার বিপরীত হচ্ছে। এমনিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন রেজাউল করিম চৌধুরী। এরই মধ্যে স্থানীয় বেশ কজন সংসদ সদস্যের পাশাপাশি মন্ত্রী চট্টগ্রাম সফরে আসায় নির্বাচনী পরিবেশ তার অনুকূলে যেতে শুরু করেছে। এটি বিএনপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে নির্বাচন পরিচালনার সাথে সংযুক্ত না এই অভিযোগ অস্বীকার করেছেন। বিএনপির যে অভিযোগ যে তারা নির্বাচন পরিচালনা কর্মকাণ্ডে যুক্ত হয়েছে, এটি একেবারেই বায়বীয় একটি অভিযোগ। এই অবস্থায় সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি কর্মকর্তাকে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে এবং সরকারি স্থাপনা প্রচারণায় ব্যবহার না করতে লিখিত নির্দেশনা দিয়েছে রিটার্নিং অফিসার। সে সাথে বিএনপির প্রার্থীর পক্ষে করা অভিযোগগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনাও দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আমরা অবশ্যই কঠোর পদক্ষেপ নেব, যাতে এই জাতীয় কোনো জায়গায় বসে কোনো প্রার্থীর পক্ষে বা কেউ প্রচারণা করতে না পারে। গত 29শে মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে তা পিছিয়ে যায়। আগামী 27 জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির ডাক্তার শাহাদাত হোসেনের মধ্যেই মূল লড়াই হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে নগরীর কাজীর দেউরি এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, এশা, যেটি বলতে পারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। একেবারে বলা যায় জমজমাট। একেবারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দুই দলের প্রার্থীরা চষে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকায় এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আজকে সকালে চট্টগ্রামের আমবাগান এলাকায় বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন গণসংযোগ শুরু করেন এবং সেখানে তিনি লিফলেট বিতরণ করেন এবং একটি মিছিল বের করেন এবং সেখানে প্রায় শত শত নেতাকর্মী ব্যানারে ফেস্টুন নিয়ে সেই মিছিলে অংশ নেন এবং মিছিল ছেড়ে ডাক্তার শাহাদাত হোসেন যেটি বলছেন, তিনি বলছেন যে মেয়র নির্বাচিত হন তাহলে অগ্রাধিকার হিসাবে প্রথমে দিবেন তিনি জলাবদ্ধতা নিরসনকে এবং তিনি সমালোচনা করে বলেছেন 5,500 কোটি টাকা জলাবদ্ধতার প্রজেক্ট নেওয়া হয়েছে, কিন্তু সমন্বয়ের অভাবে সে জলাবদ্ধতার সমাধান হচ্ছে না বলে তিনি বলছেন এবং চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণার বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এরপর দুপুরে 1টার দিকে চট্টগ্রামের ভদ্রহাটে কিন্তু প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এবং তিনি সেখানেও কিন্তু লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন মার্কেট এবং রাস্তায় কিন্তু ভোটারদের কাছে ভোট চান এবং বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এরপর কিন্তু ভদ্রহাটের একটি মার্কেটে কিন্তু ব্যবসায়ীদের সাথে একটি মত বিনিময় সভা করেন। মত বিনিময় সভায় তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তারই যে প্রধান অগ্রাধিকার থাকবে সেটি হচ্ছে তিনি নির্বাচিত হলে কিন্তু জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার হিসেবে জলাবদ্ধতা নিরসনকে তিনি প্রাধান্য দিবেন এবং পাশাপাশি তিনি যেটি বলছেন বাণিজ্যিক রাজধানী বিষয়ে তিনি কথা দিয়েছেন। এবং যে চট্টগ্রাম আরেকটি বড় সমস্যা সেটি পাহাড় ধস, অর্থাৎ পাহাড় ধসে প্রতি বছর হাজার হাজার মানুষ বা কয়েকশো মানুষ মারা যায় কিন্তু পুরো চট্টগ্রামে। সেই জন্য তিনি বলেছেন পাহাড় ধস যেন না হয় সেজন্য পাহাড় কাটা তিনি কঠোর অবস্থানে নেবেন বলে তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে আমরা শুরু থেকে দেখছি উভয় পক্ষের কিন্তু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছে। আজকেও কিন্তু উভয় পক্ষ কিন্তু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে। তো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট হবে আগামী 27 জানুয়ারি, ইভিএমে ভোট হবে এবং প্রায় 735টি ভোট কেন্দ্রে ভোট হবে এবং 8,000-এর বেশিও
ভোট কেন্দ্র থাকবে এবং 16,000 বেশি নির্বাচন কর্মকর্তা ভোট গ্রহণে অংশ নেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আশা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গেম প্ল্যান নিয়ে ভিন্ন মত ক্রিকেট বিশ্লেষকদের। ক্যারিবিয়ানদের ঘায়েল করতে স্পিন নির্ভর দল গড়ার বিকল্প নেই বলছেন সাবেক গ্রেট স্পিনার মোহাম্মদ রফিক। তবে ভিন্ন কথা পেসার ডলার মাহমুদের। বোলিংয়ে ভালো করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে উইন্ডিজদের বিপক্ষে পেস নির্ভর দল গড়ার পরামর্শ এই ক্রিকেটারের। উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডিউ ফ্যাক্টর খুব একটা ভাবাচ্ছে না বাংলাদেশকে। সিরিজের সবগুলো ম্যাচ হবে দিনে, শিশিরের সমস্যা খুব একটা ভোগাবে না দু দলকে। প্রশ্ন হচ্ছে মিরপুরের উইকেটে কী ধরনের বোলিং করতে হবে বাংলাদেশকে। উইন্ডিজরা বিধ্বংসী, গতি দিয়ে কাবু করা যায় না তাদেরকে। পেস খেলে খেলে ওরা অভ্যস্ত। তাদের ঘায়েল করার মোক্ষম অস্ত্র হচ্ছে স্পিন। স্পটলাইটটাই সাকিব তাইজুলের দিকে। খেলার সুযোগ হতে পারে নাসুম আহমেদ, মেহেদী হাসানদেরও। উইন্ডিজদের বিপক্ষে এগিয়ে থাকতে স্পিন নির্ভর দল গড়ার পরামর্শ সাবেক গ্রেট স্পিনার মোহাম্মদ রফিকের। ওয়েস্ট ইন্ডিজ বলতেই কিন্তু ওরা ফাস্ট বলার, কারণ ওরা ফাস্ট বল খেলে অভ্যস্ত। ওদের কিন্তু ন্যাচারাল স্পিনার অত তৈরি হয় না। ওরা কিন্তু ফাস্ট বলের দিক দিয়ে অনেক আগ্রহী আছে এবং অনেক কিছু এগিয়ে আছে এইটা। বাট আমি মনে করি যদি স্পিনার না করে বা যদি বাংলাদেশ ওইরকম দলটা না করে, তা আমি মনে করি এটা বিগ ট্রাবল পড়বে। এই কালচার কবে থেকে শুরু হবে? যদি মানে হোম কন্ডিশনে ঠিক আছে, কন্ডিশন আমরা ইউজ করলাম, কিন্তু আলটিমেটলি আপনি যখন দেশের বাইরে যাবেন, ইন্ডিয়াতে খেলতে গেলেও সিমিলার হবে। এই ধরনের উইকেটে আপনার পেস বোলার কীভাবে উইকেট বের করতে হবে আপনি যদি না খেলেন, তো সেইটা আসলে বুঝতে পারবেন না আসলে কোন জায়গায় আছে আমাদের পেস বোলাররা। একটু ডিফারেন্ট যদি পেস বোলার সহায়ক হয়, সেখানে স্পিনাররা উইকেট বের করতে পারে কিনা সেটা একটু আমার মনে হয় দেখে নিলে ভালো হয়। ওয়ানডেতে কোনো রানই উইন্ডিজদের টপকানো অসম্ভব নয়। রানের লাগাম যারা টানবেন সেই বোলারদের চূড়ান্ত তালিকা জানা যাবে 16 জানুয়ারি। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনা টিকার অ্যাপের খরচ নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি। 50 লাখের অ্যাপ আধুনিকায়নে খরচ 90 কোটি টাকা। আষাঢ়ে গল্প বলছেন প্রযুক্তিবিদরা। ভারতে ভ্যাকসিন বিতরণ শুরু। করোনার কারণে ভিসা না পাওয়ায় জাপানে ট্রায়াল রান পরিদর্শনে তৃতীয় পক্ষ খুঁজছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চালাতে চায় এপ্রিলেই। এবং খোকনের বিরুদ্ধে মামলা করেননি তাপস। অতি উৎসাহীদের কাণ্ড জানালেন মেয়র। দলীয় দ্বিমতকে রাজনীতি হিসাবে নিচ্ছে জনগণ, মত বিশ্লেষকদের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।